নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মন্ত্রিমণ্ডলের বিস্তার হবে, ক্যাবিনেট এক্সটেন্ড হবে, সেটা তো আমরা শুনছি বটেই। এবং নরেন্দ্র মোদীর মন্ত্রিমণ্ডলের বিস্তার হবে সেই নিয়ে বহু চর্চা চলছে, বিভিন্ন মানুষের নাম উঠে আসছে, তাতে নির্মলা সীতারামন, তাতে ধর্মেন্দ্র প্রধান, তাতে হরদীপ পুরী, অবশ্যই বিভিন্ন মানুষের নাম উঠছে, এমনকি নীতিন গাডকারিরও কিন্তু নাম উঠছে। আপনাদের সেই নিয়ে আলাদা ভিডিও আমরা করে দেখাবো, কিন্তু অবশ্যই এই মুহূর্তে চর্চাটা অন্য জায়গায়, যে এদের নাম তো উঠছে বটেই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্যারালাল চর্চাও চলছে। সেটা কি? সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী তার উত্তরসূরি সেটাকে নিজেই ঠিক করে যেতে চাইছেন, অর্থাৎ ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে একদম অমিত শাহ, তাকে কি নরেন্দ্র মোদী বসাতে চাইছেন। এবং সঠিকভাবেই এই চর্চাটা উঠছে, তার কারণ নরেন্দ্র মোদী আদপেই চাইছেন তার 35-40 বছরের যে একদম ছায়া সঙ্গী অমিত শাহ, তাকে এবার কোথাও গিয়ে দায়িত্ব সঁপে দিতে, এবং আপাতত ভাবে ডেপুটি প্রাইম মিনিস্টার পদে অমিত শাহ বসতে পারেন, তেমন একটা চর্চা উঠে আসছে। তো সেই ডেপুটি প্রাইম মিনিস্টার পদে যদি অমিত শাহ বসেন, তাহলে সম্পূর্ণ বিষয়টাই কিন্তু বিজেপির বিষয় হতে পারে, বা সরকারের সমস্ত কন্ট্রোলটা কিন্তু গুজরাট লবির হাতে চলে যাবে। এবং যেটা অনেকে চাইছেন, যেটা অনেকে বলতে যা খবর, অবশ্যই আদানি এবং আম্বানি একদম নরেন্দ্র মোদীর দুই ছায়া সঙ্গীর মতন থাকা ব্যবসায়ী, যারা আমাদের ভারতবর্ষের ইকোনমিটাকে অত্যন্ত একটা গুরু জায়গা থেকে কন্ট্রোল করেন, সেই আদানি এবং আম্বানি চাইছেন যে অমিত শাহ, তাদের দুজনেরই ক্লোজ, তিনি এই মুহূর্তে ডেপুটি প্রাইম মিনিস্টার হন। কিন্তু এই জায়গাটাতে অনেকেই চাইছেন না। কারা চাইছে না? যা খবর উঠে আসছে, আরএসএস এর যে ইন্টারনাল বৈঠক হয়েছে, সেখানে কিন্তু অনেকেই এই বিষয়টাতে বেশ খানিকটা নাকশিট করছেন, এবং অবশ্যই অনেকেই বলছেন যে এটা যদি হয়ে যায় তাহলে ক্ষমতার একটা কেন্দ্রীকরণ হয়ে যাবে। এবং যে জায়গাটা উঠে আসছে যে 2029 সালে কি তাহলে অমিত শাহ পরবর্তীতে ডেপুটি প্রাইম মিনিস্টার থেকে একদম প্রাইম মিনিস্টার পদের জন্য পরবর্তীতে মনোনীত একদম সদস্য হবেন, এবং তাকে কি উদ্দেশ্য করে এই মুহূর্তে তাই জন্যই বসাতে চাইছেন নরেন্দ্র মোদী। সেটা যদি হয় তাহলে যোগী আদিত্যনাথ, নীতিন গাডকারি, রাজনাথ সিং, এদের কি হবে? কিংবা দেবেন্দ্র ফডনবিস, যার নামটা একদম আরএসএস এর পক্ষ থেকে পার্লামেন্টারি বোর্ডে রাখার জন্য একদম সুপারিশ করা হয়েছে, তারই বা কি হবে? এই বিষয়গুলো কিন্তু অবশ্যই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে। সেই নিয়ে আজকে একটা বিস্তারিত ভিডিও আমরা বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন শেষ অবধি। কিন্তু অবশ্যই যারা দেখছেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করুন টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে। আসছি আলোচনায়। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা উঠে আসছে, যে অমিত শাহ, তাকে মন্ত্রিমণ্ডলের যে বিস্তার হবে, সেখানে নরেন্দ্র মোদী চাইছেন যে ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে তার পরবর্তী সিটে একদম যাতে তাকে বসিয়ে দেওয়া যায়। আর অনেকগুলো আঙ্গিক আছে, কিন্তু গুরুত্বপূর্ণ যে জায়গাটা, তিনি চাইছেন যে 2029 সালে হয়তো এরকম দেখা যেতে পারে নরেন্দ্র মোদী, তিনি ভোটে লড়াই করলেন, তিনি মুখ হিসেবে থাকলেন, কিন্তু তার পরবর্তীতে তিনি যদি ভোটে জিততে পারে বিজেপি, অবশ্যই সেটাও ধরে নিতেই হবে, যদি জিততে পারে, যদি সরকার তৈরি করতে পারে, তাহলে তিনি মাঝপথে ছেড়ে দিলেন। কারণ এই মুহূর্তে নরেন্দ্র মোদী 2029-এ যখন তিনি যাবেন, তখন তার 79 বছর বয়স হবে, এবং সেই জায়গাটার জন্যই একটা প্রেক্ষাপট তিনি তৈরি করে রাখতে চাইছেন, একটা স্টেজ তৈরি করে রাখতে চাইছেন। সেই জায়গাটা অনেকেই কিন্তু চাইছেন না। যা খবর সূত্র মারফত, যে এই মুহূর্তে আরএসএস এর একটা ইন্টারনাল মিটিং হয়েছিল অমিত শাহ ডেপুটি প্রাইম মিনিস্টার হবেন সেই বিষয়টা নিয়ে। কিন্তু সেই ইন্টারনাল মিটিং এ মোহন ভাগবত, অর্থাৎ আরএসএস প্রধান মোহন ভাগবত, তিনি কোথাও গিয়ে বলছেন যে এই যে সামগ্রিকভাবে একটা কালেকটিভ নেতৃত্ব দরকার, বিজেপি চালাতে গেলে একটা কালেকটিভ নেতৃত্ব দরকার, সরকার চালাতে গেলেও ঠিক একটা কালেকটিভ নেতৃত্ব দরকার। কিন্তু গুজরাট লবির হাতে সম্পূর্ণটা কুক্ষিগত হয়ে যাক, সেটা কারা চাইছে? সেটা চাইছে কিন্তু আদানি এবং মুকেশ আম্বানি, তাদের মতন ব্যবসায়ীরা। এবং আপনারা তো জানেন যে নরেন্দ্র মোদী যখন কাউকে ভালোবাসেন, তখন একদম ছাপ্পার ফার কে দেতা হ্যাঁ, সেই রকম একটা অ্যাটিটিউড নিয়েই ভালোবাসেন। এবং তার একটা জলজ্জান্ত উদাহরণ আমরা দিতেই পারি, যে 2014 সালে এই গৌতম আদানি, তার যে ব্যাংক ব্যালেন্স কিংবা তার যে নেটওয়ার্থ ছিল, সেটা ছিল 50,000 কোটি টাকার ব্যবসা। কিন্তু 2026 সালে এই মুহূর্তে তার যে সম্পূর্ণ নেটওয়ার্থ গৌতম আদানি, সেটা 20 লক্ষ কোটি টাকা। 50,000 কোটি টাকা থেকে 12 বছরের মধ্যে একই ব্যক্তির সম্পূর্ণ ব্যবসার নেটওয়ার্ক বেড়ে হয়েছে 20 লক্ষ কোটি টাকা, যেটা 1 লক্ষ কোটি টাকাও ছিল না, 50,000 কোটি টাকা ছিল, সেটা 19.5 লক্ষ কোটি টাকা বেড়ে গিয়েছে মাত্র 12টা বছরে। এই ধরনের যে একটা এফেক্ট, এই ধরনের যে একটা ভালোবাসার এফেক্ট, সেটা কিন্তু এই মুহূর্তে অমিত শাহের উপর পড়তে চলেছে, তেমনই কিন্তু অনেকে মনে করছেন। কিন্তু অবশ্যই সেটা কিন্তু আরএসএস লবির যারা মানুষজন,
মানুষজন যারা আরএসএস এর একদম ঘোরতর সঙ্গী, তাদের পক্ষে খুব একটা মেনে নেওয়াটা সহজ নয়। তার কারণ তাহলে পরবর্তীতে যোগী আদিত্যনাথ কিংবা একদম সরাসরি দেবেন্দ্র ফডনবিস এদের কি হবে, এদের পরবর্তী জায়গাটা কি থাকবে, এই বিষয়টাও তো উঠে আসছে। তার কারণ সম্পূর্ণটা গুজরাট লবি কন্ট্রোল করবে, এখনো গুজরাট লবি করে, কিন্তু তাতেও কিন্তু বেশ খানিকটা বিজেপি এবং আরএসএস তাদের মধ্যে একটা দ্বৈরথ তৈরি হয়। বিভিন্ন সময় বিভিন্ন ইনপুটস আরএসএস এর পক্ষ থেকে আসে, তেমন আমরা শুনতে পাই। যেমন এই দেবেন্দ্র ফডনবিস পার্লামেন্টারি বোর্ডে বসানোর জন্য একটা চেষ্টা চলছে, আরএসএস এর পক্ষ থেকে সুপারিশ এসেছে, সেটা নিয়ে যেমন চর্চা হচ্ছে। তো সেই বিষয়গুলো কিন্তু একটা আছে, এখনো পর্যন্ত আরএসএস এর একটা কন্ট্রোল রয়েছে বিজেপির সরকার চালানোর ক্ষেত্রে, বিজেপির সংগঠন চালানোর ক্ষেত্রে মূলত। কিন্তু সেটা পরবর্তীতে কি আর থাকবে যদি অমিত শাহ ডেপুটি প্রাইম মিনিস্টার হয়ে যান? এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে একটা চর্চা চলছে, এবং অবশ্যই অনেকেই কিন্তু চাইছেন না যে ডেপুটি প্রাইম মিনিস্টার পদটা থাক। কারণটা হচ্ছে যে ডেপুটি প্রাইম মিনিস্টার এক সময় একইভাবে একদম লালকৃষ্ণ আদবানিকে করা হয়েছিল, এবং সেটা করেছিলেন প্রাইম মিনিস্টার থাকাকালীন অটল বিহারী বাজপেয়ী। তিনি নিজেই চেয়েছিলেন যে তার পরবর্তীতে যাতে এই বিজেপির সরকার থাকুক, এবং সেটা একদম লালকৃষ্ণ আদবানি কন্ট্রোল করুক। লালকৃষ্ণ আদবানি একদম অমিত শাহের জায়গাতেই ছিলেন, তিনি একদম কলমে সম্পূর্ণ যে সংগঠনটা সেটা চালাতেন। কিন্তু সেই ডেপুটি প্রাইম মিনিস্টারের জায়গাটা কিন্তু পরবর্তীতে আর সঠিকভাবে সরকার চালানোর ক্ষেত্রে সেটা কিন্তু আমরা দেখতে পাইনি যে পরবর্তীতে একটা ইমপ্লিমেন্টেড হয়েছিল। কারণ একটাই কারণ ছিল যে লালকৃষ্ণ আদবানি ফেস হয়ে উঠতে পারেননি। অটল বিহারী বাজপেয়ীর যে ফেসটা ছিল একদম প্রধানমন্ত্রীর ফেসটা, সেটা পরবর্তী দেশের মানুষ আর লালকৃষ্ণ আদবানির কাছে কিন্তু গ্রহণ করেননি। ঠিক একইভাবে এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, যারা এই পক্ষে কথা বলছেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে অনেকেই কিন্তু বলছেন যে অমিত শাহ তিনি কি দেশের নেতা হয়ে উঠতে পেরেছেন? তিনি বিজেপির অভ্যন্তরে চাণক্য হয়েছেন, তিনি বিজেপির অভ্যন্তরে অবশ্যই কন্ট্রোল করছেন, বিভিন্ন রাজ্যের যে মারাত্মক রেজাল্ট বিজেপিকে এনে দিচ্ছেন তিনি এনে দিচ্ছেন, সেটাও তাতে কোনো অসুবিধা নেই, সেটা সবাই গ্রহণ করছে, সেটা সবাই স্বীকারও করছে। কিন্তু অবশ্যই তিনি কি এই মুহূর্তে দেশের নেতা, দেশের সাধারণ ভোটার যারা তাদের কাছে নেতা হয়ে উঠতে পেরেছেন, খুব একদম প্রধান ভূমিকায় যাওয়ার মতন, প্রধানমন্ত্রী হওয়ার মতন তিনি কি ফেস হয়ে উঠতে পেরেছেন? এবং সেটা যদি হয়ে উঠতে না পারেন তাহলে ডেপুটি প্রাইম মিনিস্টার করেও বা তাতে খুব একটা লাভ কি হবে? এবং যে গুরুত্বপূর্ণ আলোচনাটা চলছে তার মধ্যেই একটা জায়গা কিন্তু উঠে আসছে যে যোগী আদিত্যনাথ তিনি একদম বিদ্যুতের গতিবেগে উঠে আসছেন, এবং আরএসএস তাকে খুব একটা প্রেফার করছে। দেবেন্দ্র ফডনবিস তিনিও কিন্তু একদম সরাসরি আরএসএস এর দ্বারা প্রেফার্ড হচ্ছেন। পরবর্তী এই নরেন্দ্র মোদীর উত্তরাধিকারী কে হবেন সেই জায়গাটার জন্য, সেই পদটার জন্য, এবং সেই পদটার জন্য যদি এরা দুজন একদম উঠে আসেন তাহলে অবশ্যই কোথাও গিয়ে কিন্তু অমিত শাহ তিনি সম্পূর্ণভাবে চাপে পড়বেন। এবং আপনাদেরকে একটা হিসাবও আমরা এর আগে বুঝিয়েছিলাম যে আপনারা দেখুন খুব ভালোভাবে একদম ভাবে কিন্তু দেখা যাচ্ছে যেটা যারা এই এনসিপিআই তে যাচ্ছেন কিংবা একদম সরাসরি শিবসেনা ছেড়ে একনাথ শিন্দের সঙ্গে যুক্ত হচ্ছেন, তারা এনডিএ কে সাপোর্ট করছেন, এনডিএ কে শক্ত করছেন, কিন্তু তারা কিন্তু বিজেপিতে ডাইরেক্টলি জয়েন করছেন না। এই বিষয়টা কিন্তু ঘুরে ফিরে আসছে, বিজেপিতে জয়েন করছেন একদম গুটি কয়েক ব্যক্তিত্ব, তারা কিন্তু বিজেপিকে জয়েন করছেন এবং বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছেন, কিন্তু সেটা খুব কম। আমরা দেখতে পেয়েছি আম আদমি পার্টির তরফ থেকে 7 জন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 3 জন, রাজ্যসভার সাংসদ 10 জন রিসেন্টলি বিজেপিতে জয়েন করেছেন, বড় মানুষজন যারা বড় পোর্টফোলিও হোল্ডার। কিন্তু অবশ্যই এই যে সামগ্রিক প্রেক্ষাপটটা এনডিএ কে সমর্থন করা, সেটার কিন্তু বিশাল পরিমাণে কিন্তু অমিত শাহ করাতে পেরেছেন, এবং অমিত শাহ চাইছেন নিজের যে প্রেক্ষিতটা, নিজের যে একদম শক্তিটা সেটা বাড়াতে, নিজের চাণক্য নীতিটা সেটা ফলাও করে দেখাতে, কিন্তু অনেকেই কিন্তু চাইছেন না সেটা। এবং তার মধ্যে আরএসএস কিন্তু অন্যতম, যারা কোথাও গিয়ে অমিত শাহ ডেপুটি প্রাইম মিনিস্টার হোক সেই জায়গাটা কিন্তু চাইছে না। তার কারণ গুজরাট লবির হাতেই সম্পূর্ণ বিষয়টা তাহলে চলে যাবে, যোগী আদিত্যনাথ তার হাতে কিছুই থাকবে না, এবং দেবেন্দ্র ফডনবিস তার হাতে কিছুই থাকবে না, এবং অন্যান্য রাজ্যে যেমন ভাবে একদম ডবল ইঞ্জিন সরকার চলছে, বকলমে দিল্লির থেকে সম্পূর্ণ বিষয়টা চলছে, সেই রকম কিন্তু নেতা আর উঠে আসবেন না এই মুহূর্তে। যদি অমিত শাহ তার হাতে আরো শক্তি উঠে আসে, তিনি যদি একদম 2029-এ পরবর্তী প্রাইম মিনিস্টারের ফেস হন, অবশ্যই গুরুত্বপূর্ণ জায়গা। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।